স্বামী বিজ্ঞানানন্দজির স্মৃতিকথা। শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ডায়েরি আকারে লিখিত পুরাতন খাতা হইতে সংকলিত। লেখকের বয়স যখন 18-19 বৎসর, সেই সময়ে বিজ্ঞানানন্দজির সংস্পর্শে আসার সৌভাগ্য তিনি লাভ করেন। এই বয়সের যুবকদের সঙ্গে বিজ্ঞানানন্দজি কিরূপ ব্যবহার করিতেন, সহানুভূতিতে চিন্তায় কৃপা করিয়া তাহাদের স্তরে নিজেকে নামাইয়া আনিয়া শিষ্যের চিত্ত ভরপুর করিয়া দিতেন, লেখাটিতে তাহার কয়েকটি চিত্র পাওয়া যাইবে। যাহারা তাহার এইরূপ স্পর্শ পাইয়াছেন, স্মৃতিকথাটি তাহাদের নিকট বিশেষ করিয়া খুবই উপাদেয় বোধ হইবে। বেলুড় মঠে আমার যাতায়াত শুরু হয় 1932-33 খ্রিস্টাব্দ থেকে। স্বামী শিবানন্দজির কাছ থেকে মন্ত্র দীক্ষা লাভ করার ইচ্ছা ছিল, কিন্তু তা আর হলো না। মন ভেঙে গেল। দুর্ভাগ্যবশত আমার তখন ধারণা জন্মেছিল শ্রী রামকৃষ্ণের সন্ন্যাসী সন্তানগণের আর কেউ স্থূল শরীরে নেই। সেজন্য স্বামী শিবানন্দজির দেহত্যাগের পর বছরখানেক আর মঠে যাইনি। শুধু তাই না, অন্যত্র দীক্ষা লাভের জন্য চেষ্টাও করি। একজন দীক্ষা দিতে রাজি হলেন, তখনই একটা নাম বলে দিয়ে সেটা জপ করতে বললেন এবং বললেন যে তিনি কাশীধামে যাচ্ছেন, ফিরে এসে আনুষ্ঠানিক দীক্ষা দেবেন। আমি সেই নাম জপ করতে থাকলাম। তবে মনে প্রবল বাসনা জাগলো শ্রী শ্রী ঠাকুর মার ছবি ঘরে রাখবো এবং নিত্য প্রণাম করব। এই ছবি কেনার জন্যই একদিন আবার বেলুড় মঠে গেলাম। শ্রী শ্রী ঠাকুর ও মায়ের মন্দিরে প্রণাম করার পর স্বামীজির ঘরে প্রণাম করতে গিয়ে দেখি পাশের ঘরে খুব ভিড়। শুনলাম শ্রী রামকৃষ্ণ মঠের ভাইস প্রেসিডেন্ট শ্রী রামকৃষ্ণের অন্যতম পার্ষদ স্বামী বিজ্ঞানানন্দ এসেছেন। শুনেই মনে যেন আগুন ধরে গেল। এ কি করেছি! শ্রী রামকৃষ্ণের অন্য কোনো সন্তান তখনও স্থূল শরীরে আছেন কিনা খোঁজ না করেই বাইরে দীক্ষা নিয়ে বসলাম। মনে ঝড় বইতে লাগলো। সেই ঝড় মনে নিয়েই বাড়ি ফিরলাম। একটা অব্যক্ত মানসিক যন্ত্রণায় 7 দিন কাটল। কি করি? এই অবস্থার মধ্যেই একদিন যিনি দীক্ষা দেবেন বলেছিলেন, কাশী থেকে ফিরে ডেকে পাঠালেন। আমার মনের অবস্থা তখন আরো কাহিল হয়ে উঠল। বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতে লাগলাম। আমার মা একদিন সব টের পেয়ে বললেন, ভাবনা চিন্তা ছেড়ে দিয়ে ঠাকুরকে ডাক, তাকে বল তিনি উপায়ে একটা ঠিক করে দেবেন। শুনে সাহস পেলাম। তারপর আবার গেলাম একদিন বেলুড় মঠে। তখন গ্রীষ্মকাল, 1935 খ্রিস্টাব্দ। মঠে গিয়ে স্বামী অভয়ানন্দের কাছে সব কথা খুলে বললাম। তিনি বললেন, বিজ্ঞান মহারাজ তো মঠে এসেছেন। ওই সামনে ঠাকুরের মন্দিরের ভিত খোঁড়া হচ্ছে, ওখানে চেয়ারে বসে আছেন, কাজ দেখছেন। তবে ওখানে যেও না, ঘরে ফিরে এলে ওর কাছে গিয়ে নিজেই সব বলো। অভয়ানন্দজিকে সঙ্গে যেতে বললাম। তিনি রাজি হলেন না, বললেন একা গেলেই ভালো হবে। স্বামী বিজ্ঞানানন্দজি ঘরে ফিরবার মিনিট 15 পরে অভয়ানন্দজি আমাকে তাঁর কাছে পাঠালেন। ঘরে সাহস করে ঢুকে প্রণাম করার পরই বললেন, কি খবর? এমন ভাবে বললেন আমি যেন কতদিনের পরিচিত। শুনে সাহস বাড়ল। সব খুলে জানিয়ে প্রার্থনা করলাম, মহারাজ, আপনার নিকট আমি দীক্ষা প্রার্থী। যে মন্ত্রটি আগে পেয়েছি সেটি নিত্য জপ করি। শুনে বললেন, বেশ তো, ওইটাই বছর 8 জপ করুন। বললাম, মহারাজ, আপনার কাছে দীক্ষা নেবার আমার একান্ত ইচ্ছা। তবু বললেন, বিশ্বাস করে লেগে থাকুন। হঠাৎ বলে ফেললাম, মহারাজ, ঠাকুরকে আমার খুব ভালো লাগে। মহারাজ আর দ্বিরুক্তি করলেন না। এক দৃষ্টে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর দীক্ষা দিতে রাজি হলেন। বুধবার সকালবেলা মঠে আসতে বললেন। তারপর বললেন, আমার কাছে দীক্ষা নিচ্ছেন, কিন্তু যার কাছে নাম নিয়েছেন তাকে আগে যেমন শ্রদ্ধা ভক্তি করতেন ঠিক তেমনই করবেন। আপনার বাড়িতে এলে আগে যেমন যত্ন করতেন ঠিক তেমনই করবেন।
তাঁর দেওয়া নাম প্রত্যহ যেমন জপ করতেন তেমনই করবেন, কখনো যেন অশ্রদ্ধা করবেন না। তারপর তার মুখমণ্ডল প্রদীপ্ত হয়ে উঠল। বললেন, তোমরা মনে করো মন্ত্র একটা ছেলে খেলা। আমরা উজ্জ্বল জ্যোতির্ময় মূর্তিতে মন্ত্র দর্শন করেছি, জীবন্ত মূর্তিতে। ফেরার সময় জিজ্ঞাসা করলাম, মহারাজ, দীক্ষা নিতে গেলে কি কি লাগবে? বললেন, কি আর লাগবে, একটা হর্তুকি। নির্দিষ্ট দিনে বুধবারে তার কৃপা পেয়ে ধন্য হলাম। দীক্ষান্তে কিভাবে কি করব সব দেখিয়ে দেবার পর বললেন, সময় থাকলে বেশি করে জপ করবে, হাঁটতে হাঁটতে গাড়িতে যেতে যেতে করলেও চলবে। জিজ্ঞেস করলাম, আর গায়ত্রী জপ করব কি? বললেন, হ্যাঁ, গায়ত্রী খুব ভালো। বললেন, মন্ত্র দীক্ষা তো হলো, এর মধ্যে সবই আছে। আবার বললেন, আগের মন্ত্র জপ করবেন এবং যিনি দিয়েছিলেন তাকেও শ্রদ্ধা ভক্তি করবেন। নতুন মন্ত্র লিখে নিন, নয়তো ভুলে যাবেন। আজ থেকে জানবেন আপনি আর একা নন, আপনার পেছনে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মা আছেন জানবেন। কোনো ভয় নেই, বিপদ থেকে তাঁরাই রক্ষা করবেন। অন্তিম সময়ে তাঁরা এসে হাত ধরে নিয়ে তাঁদের কাছে রেখে দেবেন। ঠাকুর আবার আসছেন, এবারে বেশ শক্ত শরীর নিয়ে। পরে আবার বললেন, কারো সঙ্গে তর্ক করবেন না, সকলের মতকেই শ্রদ্ধা করবেন। আমার ধর্মটাই ঠিক, অন্যেরটা ঠিক নয়, এরকম বুদ্ধি করবেন না, সব মতকেই শ্রদ্ধা করবেন। অনাসক্তভাবে সংসারে থাকতে চেষ্টা করবেন। অন্তিমকালে ঠাকুর ও মা এসে হাত ধরে নিয়ে যাবেন। আবার বললেন, ঠাকুরের সমস্ত পার্শ্বদের ছবি ঘরে রাখবেন এবং প্রণাম করবেন। একটু চুপ করে থেকে বললেন, আমারও রাখবেন। শেষে বললেন, বাইরে ঠাকুর ঘরের বারান্দায় গিয়ে একটু জপ ধ্যান করে নিন এবং নিচে গিয়ে মঠে যেখানে যত মহারাজ আছেন সকলকে প্রণাম করুন। বিকেলে তার ঘরে গিয়ে দেখি সেবক কফি তৈরি করছেন। খাওয়ার পরই বাইরে যাবেন, নিচে গাড়ি তৈরি। শুনলাম ঠাকুরের মর্মর মূর্তি যেখানে গড়া হচ্ছে সেখানে তা দেখতে যাবেন। তৃতীয়বার স্বামী বিজ্ঞানানন্দজির দর্শন লাভ করি 1935 খ্রিস্টাব্দের মার্চ মাসে বেলুর মঠে গিয়ে। ঘরে ঢুকে প্রণাম করতে জিজ্ঞাসা করলেন, বসুন, কি খবর, কেমন আছেন? বললাম, ভালোই আছি। শুনে হাসতে হাসতে বললেন, আপনি তো খুব ভদ্রলোক, দেখুন এদের কেউ ভালো নেই, আপনি জিজ্ঞেস করুন এদের। আপনি একমাত্র ভালো আছেন, খুব ভালো লোক আপনি। সবাই হাসতে লাগলেন। তিনিও আরো নানা কথা বলে নানা রঙ্গরসের কথায় আমাদের সকলকে মাতিয়ে দিলেন। আজ তিনি এলাহাবাদ ফিরবেন। একটু পরেই জ্যোতিষ মহারাজ, অনঙ্গ মহারাজ, ভরত মহারাজ প্রভৃতি এসে পড়লেন। মহারাজ আমার দিকে চেয়ে বললেন, তোমরা ভাই আমাকে একটু সাহায্য করো, আমার একটু উপকার করো, এই ট্রাঙ্কটা মোটরে তুলে দাও। আমরা তার এরূপ কথায় মুগ্ধ কৃতার্থ হলাম। মোটর ছাড়ার সময় আমরা সবাই বললাম, আবার আসবেন। বিজ্ঞানানন্দজি বললেন, রামের ইচ্ছা। আজ বুধবার 10ই এপ্রিল 1935, বাসন্তী পূজার সপ্তমী তিথি। বেলুর মঠে বাসন্তী পূজা হবে। বিজ্ঞান মহারাজ এলাহাবাদ থেকে এসেছেন। মঠে গিয়ে দর্শন করে আনন্দ করে ফিরে এলাম। আবার গেলাম 14ই এপ্রিল, একাদশীর দিন, বিকাল 4টায়। ভেবেছিলাম ঘরে লোকের খুব ভিড় হবে। আশ্চর্য, একাই রয়েছেন। সেই সহাস্য জিজ্ঞাসা, কি খবর? দু চার কথার পর বললাম, মহারাজ, বড় বিপদে পড়েছি। হাওড়া রামকৃষ্ণপুরে বার্ন কোম্পানিতে চাকরি করি। সকাল 8টায় হাজির হতে হয়, কালীঘাটে থাকি, 7টায় বেরোতে হয়। তার আগেই স্নানাহার সেরে নিতে হয়। সাইকেলে যাওয়া আসা করি। অত দূর, অফিসে হাড় ভাঙা পরিশ্রম, ও আবার এতখানি সাইকেল চালিয়ে ফিরে এসে জব ধ্যান করে শুতে রাত অনেক হয়।
আবার ভোর ভোর 4টায় ওঠা কষ্টকর হয়। আগের পাওয়া মন্ত্রটি খুব বড়, গায়ত্রী মন্ত্রও বড়। তাও আবার আপনি বলেছেন তাড়াহুড়ো করে যেন জপ না করি, এবং জপের সঙ্গে ধ্যানও চলবে। কাজেই সব করতে অতখানি সময় পাচ্ছি না। আপনি আগের মন্ত্রটি ত্যাগ করার অনুমতি দিন। সব শুনে মহারাজ কৃপা করে অনুমতি দিলেন। পরে বললেন, যার কাছ থেকে মন্ত্রটি নিয়েছিলেন তাকে কিন্তু আগের মতোই শ্রদ্ধা করবেন। পরে গায়ত্রী মন্ত্র বাদ দেবার কথা বলেছিলাম, মহারাজ তাতে রাজি হননি। না, গায়ত্রী জপ করবেন। আমি করুণ নেত্রে চেয়ে আছি দেখে বললেন, আচ্ছা, যখন সময়ের খুব অভাব হবে মাঝে মাঝে না হয় বাদ দেবেন। 1935-এর মে মাসের এক রবিবার মন্দিরের কাজ পর্যবেক্ষণে বিজ্ঞান মহারাজ মঠে এসেছেন শুনে গেছি। স্বামীজির ঘরের সামনের বারান্দায় চেয়ারে বসেছিলেন। বহু ভক্ত সমাগত, সেখানেই দর্শন পেলাম। খুব হাসালেন সকলকে, আমাদের সঙ্গে খুব হৈ হুল্লোড় লাগালেন, যেন আমাদের সমবয়সী, আমাদের ইয়ার বন্ধু। কি আশ্চর্য ব্যবহার! আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, ইনি কি সেই গুরুগম্ভীর ব্যক্তি যার কাছে এগুতেই ভয় পেয়েছিলাম? কি বিমল আনন্দের স্রোতই না বইয়ে দিয়েছিলেন সেদিন। বিকেলে ঘরে ঢুকে দেখি গম্ভীর ভাবে বসে আছেন। ঘরে আরো কয়েকজন ছিলেন। আমাকে একবার বললেন, ওই টেবিলের উপর আমার চশমাটা আছে, দাও তো ভাই। আমার এবং আরো দুজনের ঠিকানা লিখে নিলেন। আর কোনো কথা নয়। সকালে দেখেছিলাম আনন্দোজ্জ্বল সমুদ্র, এখন দেখছি অতি প্রশান্ত সমুদ্র, গম্ভীর, যা অধিকাংশ সময়ই দেখা যেত। আরতির ঘণ্টা বেজে উঠলে মহারাজ বললেন, আপনারা এবার আমাকে একটু একলা থাকতে দিন। আমরা ঘর থেকে চলে গেলাম। হঠাৎ একদিন কেন আমাদের নাম ঠিকানা ডায়েরিতে লিখে নিলেন বুঝলাম না। জিজ্ঞেস করতেও সাহস হয়নি। বুঝলাম পরে। 1 জুন তাঁর একখানি পত্র পেলাম। খুলে দেখি ভিতরে তাঁর ফটো। এলাহাবাদ মুঠিগঞ্জ মঠ থেকে পাঠিয়েছেন। অহেতুক কৃপার কথা বইয়ে পড়েছিলাম, এই সময় প্রাণে প্রাণে তা অনুভব করলাম। 7ই অক্টোবর 1935 বিজয়া দশমীর দিন মহারাজকে প্রণাম জানিয়ে পত্র দিই। তার মঠে আসার কথা শুনেছিলাম, কিন্তু পরে শুনলাম এলাহাবাদ মঠে তিনি দুর্গাপূজা করেন, কাজেই আসা হবে না। উত্তরে তিনি অন্য কথার মধ্যে লিখেছিলেন, পূজার সময় আমাদের এখানেই মায়ের প্রতিমা গড়িয়া পূজা হইয়াছিল, সেই কারণে মঠে যাইতে পারি নাই। আর স্মরণ করিয়ে দিয়েছিলেন, চেষ্টা করিবেন যতদূর সম্ভব অনাসক্তভাবে থাকিবেন। 18ই নভেম্বর 1935 রবিবার। বিশেষ কারণে কোনো সংবাদ না পেলেও মনে হলো বিজ্ঞান মহারাজ মঠে এসেছেন। পরদিন বেলুড় মঠে গিয়ে দেখি সত্যিই এসেছেন। খুব আনন্দ হলো। দর্শন মাত্রেই সেই সহাস্য প্রশ্ন, কি খবর? এদিন মহারাজ কোথায় কোথায় গিয়েছিলেন, কি কি দেখেছেন, সব গল্প করতে লাগলেন। প্রসাদ পাওয়ার ঘণ্টার সময় সব উঠে গেলাম। আবার বিকেলে তাঁর ঘরে গেছি। বহু ভক্ত মেঝেতে কার্পেটের উপর বসে, আমিও বসলাম। অনেক রকম প্রসঙ্গ উঠতে লাগলো। হঠাৎ এক ভদ্রলোক বিজ্ঞান মহারাজকে প্ল্যানচেট সম্বন্ধে নানা কথা শোনাতে লাগলেন। তারপর ভূতের গল্প শুরু হয়ে গেল। মহারাজ বললেন, পাটনায় গভীর অমাবস্যার রাত্রে শ্মশানে ভূত দেখবার জন্য সমস্ত রাত্রি ছিলাম, কিছুই দেখিনি। তবে ঠাকুর ভূত সম্বন্ধে বলেছেন তাই বিশ্বাস করি। ভূতের গল্প খুব জমে উঠল। আমার মনে ভাবনা হচ্ছে, এখন তো বেশ সব শুনছি। রাত্রি 11টা-12টায় একলা সাইকেলে গড়ের মাঠের মধ্য দিয়ে যেতে হবে, তখন খুব ভয় করবে। আমার বয়স তখন 19-20 বছর হবে। এরপর ইংরেজি বইয়ের ভূতের গল্প শুরু হলো। হঠাৎ বিজ্ঞান মহারাজ আমার দিকে চেয়ে বলে উঠলেন, খুব ভয় করছে না? তখন রাত্রি 8টা হবে।
আমি চুপ করে আছি। হঠাৎ মহারাজের মুখমণ্ডল প্রদীপ্ত হয়ে উঠল। আমার মনে হলো তার চোখ দিয়ে যেন আগুন বেরুচ্ছে। আমার দিকে চেয়ে খুব জোর দিয়ে বললেন, ভয় কি? কিছু ভয় নেই। মানুষ কি কম? মানুষকে দেবতারা পর্যন্ত ভয় করে, ভূত তো কোন ছাড়। মহারাজের সেই গুরু গম্ভীর প্রদীপ্ত মূর্তি দেখে ও কথা শুনে গল্প বন্ধ হয়ে গেল। সকলেই স্তব্ধ। নিমেষে আমার মন থেকে ভয় চলে গেল চিরদিনের মতো। বৈশাখ 1936 খ্রিস্টাব্দ। খুব ব্যাকুল হয়ে সকালে মঠে গেছি, পরীক্ষা করে দেখতে গেছি তিনি মঠে এসেছেন কিনা। কারণ আগের রাত্রে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। 5-6 মাস আগে বিজ্ঞানানন্দজি এলাহাবাদে ছিলেন। কখন মঠে আসবেন, কখন চলে যাবেন জানতেও পারবো না। কাজের চাপে মাঝে মাঝে গিয়ে যে খবর নেব তারও সময় ও শক্তি নেই। কাজেই মনে একটা অভিমান জমে উঠেছিল। যদি এমন হয় এলেন, চলে গেলেন, খবরও জানতে পারলাম না, তাহলে ইত্যাদি চিন্তায় মন আচ্ছন্ন ছিল, কম বয়সে যা সাধারণত হয়। যেদিন মঠে গেলাম তার আগের দিন আমাদের ক্লাব বিবেকানন্দ ইউনিয়নে ব্যায়াম করে জনৈক আত্মীয়ের বাড়ি যাই। রাত 12টায় সেখান থেকে বাড়ি ফিরছি। একটু আগে বৃষ্টি হওয়ায় রাস্তা জনশূন্য, দোকানপাট সব বন্ধ, চারিদিক জনমানব শূন্য, নিস্তব্ধ। একলা ফুটপাত ধরে চলেছি। হঠাৎ একটা গাছের অন্ধকার ছায়া থেকে একটি অপরিচিত যুবক বের হয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, উনি মঠে এসেছেন আর আপনি দেখা করতে যাননি। বলেই আমার বিপরীত দিকে চলে গেল। আমি অবাক, কে যুবকটি, কোনোদিন তো দেখিনি ইত্যাদি ভেবে পিছন ফিরে তাকাতে আর তাকে দেখতেই পেলাম না। খুঁজলাম কিন্তু পেলাম না। খুবই অস্বাভাবিক ঘটনা, মনে নানা কথা জাগতে লাগলো। তাই পরদিন থাকতে না পেরে বেলুড় মঠে গিয়ে দেখি সত্যই বিজ্ঞানানন্দজি এসেছেন। ঘটনাটি আমার মনেরই প্রক্ষেপ হতে পারে, কাকতালীয় বতও হতে পারে, কিন্তু যাই হোক, মিলে গেছে দেখে আনন্দে উন্মাদের মতো হয়ে মঠবাড়ির দোতলায় উঠে দেখি ঘর খালি। গঙ্গার দিকের দোতলার বারান্দায় রেলিং ঘেঁষে একটা চেয়ারে দক্ষিণাস্য হয়ে তিনি বসে আছেন। দেখে এত আনন্দ হয়েছে যে প্রণাম করতেই ভুলে গেছি। ভাবছি ইনি করুণাময় শ্রী রামকৃষ্ণেরই আর এক মূর্তি। চিন্তায় বাধা পড়ল, হুঁশ ফিরে এলো। কি খবর শুনে একবার ভাবলাম তাকে আগের রাত্রের ঘটনাটি বলি। আমার দৃঢ় বিশ্বাস জন্মেছিল ঘটনাটা যাই হোক তাঁর কৃপাতেই ঘটেছে। কিন্তু ভয় হলো। তাছাড়া অন্য ভক্তেরাও সব বসেছিলেন। শুনলাম আজই তিনি এলাহাবাদ ফিরবেন। একটু পরেই যাত্রার তোড়জোড় চলতে লাগলো। দেখে ভাবলাম আর একটু হলেই এবার আর দর্শন হতো না। মঠের মহারাজরা প্রণাম করতে এলেন। আমি কিছু টাকা কিছুদিন ধরে বেশ কষ্ট করেই সঞ্চয় করে রেখেছিলাম। সামনে একটি তেপায়ার ওপর তা রেখে প্রণাম করতেই জিজ্ঞেস করলেন, এটা কি? আমি ভয়ে ভয়ে লজ্জাজড়িত কণ্ঠে বললাম, মহারাজ, গুরু প্রণামী। মুহূর্তে গম্ভীর হয়ে গিয়ে বললেন, তোমরা এসব দিতে আসো কেন? যাদের আর্থিক অবস্থা ভালো তারা এসব করবেন। আমি চুপ করে রইলাম। ভয় হতে লাগলো যদি না নেন। অন্তর্যামী তিনি। যেমন আমার অভিমানের কথা টের পেয়েছিলেন, দারিদ্র্যের কথা টের পেয়েছিলেন, তেমনি তখনকার মনের ভাব ও বুঝে কৃপা করে সেই সামান্য প্রণামী গ্রহণ করলেন। মঠ থেকে গাড়ি ছাড়ার পর আমি মঠে আরতি দেখে হাওড়া স্টেশনে গেলুম। সময় ছিল প্রচুর। ট্রেন ছাড়বে রাত্রি 9টার কাছাকাছি। বিজ্ঞান মহারাজ স্টেশনে যেতেন গাড়ি ছাড়ার সময়ের অনেক আগে, 2-3 ঘন্টা আগে। স্টেশনে গিয়ে দেখি মহারাজ একটি দ্বিতীয় শ্রেণীর কামরায় বসে রয়েছেন ও ভক্তেরা সামনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। মহারাজ বললেন, আপনারা যখন এসেছেন আমার একটু উপকার করুন। আপনারা উঠে এসে গাড়ির মধ্যে বসুন, তাহলে ভিড় দেখে কেউ আর এ গাড়িতে উঠবে না।
গাড়ি ছাড়বার সময় নেমে যাবেন। আমিও মজা করে ফাঁকা গাড়িতে যাব। গাড়িতে ভিড় দেখলে বিশেষ করে সাহেব মেমগুলো উঠবে না, ওরাই সবচেয়ে বেশি জ্বালাতন করে। তারপর তিনি নিজে কিভাবে একবার এদের সঙ্গে এক গাড়িতে যাবার সময় অসুবিধা বোধ করেছিলেন তা বললেন। মহাপুরুষ মহারাজেরও অনুরূপ একটা ঘটনার উল্লেখ করলেন। তারপর নানাভাবে আমাদের হাসাতে লাগলেন। একজন মহারাজের হাত থেকে ছেলে মানুষের মতো মানিব্যাগ কেড়ে নিলেন। মহারাজ বারবার ফেরত চাচ্ছেন, তিনি দিচ্ছেন না। শেষে যখন বললেন, ব্যাগ দিন, এখনই গাড়ি ছেড়ে দেবে, তখন হাসতে হাসতে উত্তর দিলেন, ভালোই তো হবে, এই নাও তোমার পয়সা, ব্যাগটা খুব ভালো, আমার পছন্দসই, আমি আর দেব না। এই ধরনের হাসাহাসি চলল। তার চলে যাওয়ার জন্য আমাদের মনে যে ভারাক্রান্ত ভাব ছিল তা এভাবে কাটিয়ে দিলেন। 29 ডিসেম্বর 1936 রবিবার। কিছুদিন থেকে মনে একটা দারুণ হতাশার ভাব এসেছে। ধ্যান জপ করে তো কিছুই হলো না, কোনো কিছু আর ভালো লাগছে না। একবার মনে হচ্ছে ভালোভাবে ঠিকমতো সব করতে পারিনি, তাই হয়নি। আবার মনে হচ্ছে একটু তো করেছি, তারও তো কিছু ফল হবে, কিছুই হলো না কেন। স্থির করলাম এসব ছেড়ে দেব, কোনো লাভ নেই এসব করে। খুব ভয়ও পাচ্ছি মনের এই অবস্থায়। কোথায় ভক্তি বিশ্বাস বাড়ার কথা তা নয়, এই অধঃপতন। এই সময় শুনলাম বিজ্ঞানানন্দজি বেলুর মঠে এসেছেন। ভাবলাম ভালোই হলো, তার কাছে গিয়ে দীক্ষা ফেরত দেব। ভাবতেই দারুণ কান্না পেল। ভাবলাম নিরালায় গিয়ে কাঁদি। যাই হোক, মঠে গিয়ে মহারাজের সঙ্গে দেখা করলাম। মন তখনও ভীষণ অশান্ত। তিনি যথারীতি কি খবর জিজ্ঞেস করলেও এদিন আর কোনো কথা বললাম না। মাথাটা শুধু একবার নাড়লাম। মেঝেতে বহু ভক্ত বসেছিলেন, ঘর ভর্তি লোক, মনের কথা বলার কোনো সুযোগ পেলাম না। ভাবছিও কি করে বলি, বললেও উনি হয়তো শুনে দারুণ বকুনি দেবেন, হয়তো বলবেন জোর করে জপ ধ্যান করো, যা তখন ভালোই লাগছিল না। বসে বসে উসখুস করতে করতে শেষে উঠে তার কানের কাছে মুখ এনে আস্তে আস্তে শুধু বলতে পারলাম, কই কিছু তো হচ্ছে না। তিনি মৃদু স্বরে জবাব দিলেন, বিশ্বাস করে লেগে থাকুন, হবে বই কি, সময়ে হবে। কথাটা আমার ভালো লাগলো না, অসন্তুষ্টই হলাম। আরতির ঘণ্টা বেজে উঠল। তিনিও যথারীতি বললেন, এইবার আপনারা উঠুন, আমাকে একলা থাকতে দিন। আরতিতে গেলাম, কিন্তু মনে অশান্তির ঝড় বইছে। ভাবলাম আজই এর একটা হেস্তনেস্ত করে যাব। আরতির পর মহারাজের সঙ্গে একলা একটু কথা বলার প্রার্থনা জানালাম মহারাজের সেবকের কাছে। মহারাজের অনুমতি পেয়ে ঘরে গেলাম, তিনি আর আমি। সেবক দরজা ভেজিয়ে দিলেন। মহারাজ গম্ভীর। বললাম, মহারাজ, আমার অধঃপতন ঘটেছে। আমার ভক্তি বিশ্বাস বৃদ্ধির পরিবর্তে একেবারে লোপ পেয়েছে। ধ্যান জপ আর ভালো লাগছে না, আমার দ্বারা আর কিছু হবে না। আমার আর কোনো আশা ভরসা নেই। আমি কি নিয়ে জীবনে দাঁড়াবো? যা ভেবেছিলাম তার কিছুই হলো না। বকুনিও দিলেন না, কোনো উপদেশও না। বললেন, সে কি, কই দেখি, বলে আমাকে সামনে দাঁড়াতে বললেন। 4-5 মিনিট বড় বড় চোখ করে আমার চোখের দিকে এক দৃষ্টে চেয়ে রইলেন। আমার আপাদ মস্তক খুব ভালোভাবে নিরীক্ষণ করতে লাগলেন। তারপর দৃষ্টি স্বাভাবিক করে বললেন, ও কিছু না, আপনার কোনো ভয় নেই, এবার যান। নিমেষে আমার মনের অশান্তি কোথায় চলে গেল, নিদারুণ মানসিক যন্ত্রণা যেন ধুয়ে মুছে গেল। সাষ্টাঙ্গে তাকে প্রণাম করে শান্তি ও আনন্দ ভরা মন নিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। 1937 খ্রিস্টাব্দে স্বামী বিজ্ঞানানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট পদে বৃত হন। ওই বছরই গ্রীষ্মকালে বেলুর মঠে এসেছেন। এই সময় আমার মনে একটা সন্দেহ মাথা তুলেছিল। ঠাকুরকে যে পূজা করি, যা নিবেদন করি, তিনি কি তা সত্যিই গ্রহণ করেন? মনে হলো সকলের না, হয়তো খুব শুদ্ধচিত্ত যারা
তাঁদেরই শুধু গ্রহণ করেন। বিজ্ঞানানন্দজিকেও যা ফল মিষ্টি প্রভৃতি দেয় ভক্তেরা, তাও তো দেখেছি হয় তিনি ভক্তদের বিলিয়ে দেন, না হয় ভাঁড়ারে পাঠিয়ে দেন। নিজে তো কিছু গ্রহণ করেন না। তিনিও কি আমাদের পূজা গ্রহণ করেন? একদিন তাকে দর্শন করতে যাচ্ছি, কিছু নিয়ে যেতে ইচ্ছে হলো। দরিদ্র আমি, বেশি দাম দিয়ে ভালো কিছু কেনার সামর্থ্য নেই। রাস্তায় খুব বড় অথচ কচি দুটি ডাব দেখে তাই কিনে নিলাম। বেলুর মঠে পৌঁছুতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আরতির ঘণ্টা বেজে উঠল। এ সময় কাউকে বিজ্ঞান মহারাজ ঘরে থাকতে দেন না। আরতির পরও সাধারণত কারো সঙ্গে দেখা করেন না। কাজেই দারুণ দুশ্চিন্তা হলো, আজ আর বোধহয় দর্শনই হলো না। ওপরে উঠে দেখি তখনও দরজা খোলা। মহারাজ উত্তরাস্য হয়ে ঘরে বসে আছেন। ঘরে আর কেউ নেই, কেবল সেবক দরজা বন্ধ করে বেরিয়ে আসার জন্য তৈরি হচ্ছেন। তিনি বললেন, আজ আর দেখা হবে না, নিচে যান। দমে গেলাম, এত ছুটোছুটি সব বৃথা হলো। ডাব দুটি সেবকের হাতে দিয়ে বাইরে থেকেই প্রণাম করলাম। মহারাজের দৃষ্টি পড়ল, বললেন, কি খবর? আসুন, বসুন। কি ডাব এনেছেন? বেশ বেশ, বলে হইচই লাগিয়ে দিলেন। সেবককে বললেন, ওহে, ডাব এনেছে। দেখো, আমি অনেকক্ষণ থেকে ভাবছি ডাব খাবো, আর ডাব এসে গেছে। কাটো তো একটা, খাওয়া যাক। বললেন, দেখো হে, সন্ধ্যার সময় আবার হাত কেটো না, তাহলে আমার বদনাম হয়ে যাবে। খুব সাবধান। বেশ ডাব হে। ছেলে মানুষের মতো আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন। সেবক বললেন, মহারাজ, আপনি তো বেলা ৩টার সময় ডাব খান, সন্ধ্যের সময় খাবেন? মহারাজ বললেন, হ্যাঁ গো হ্যাঁ, খাবো, তুমি কাটো। তাকিয়ে দেখি মহারাজের ঘরেই ৭-৮টা ডাব মজুত আছে। শুনলাম বিকাল ৪টার সময় তাকে ডাব খাওয়ার কথা জিজ্ঞেস করলে তিনি খেতে চাননি। ডাব কাটা হয়ে এলে খুব আনন্দ করে খেলেন। ১.৫ গ্লাস জল সবটাই খেয়ে ফেললেন। আমি আনন্দে অধীর হয়েছি। এরাও তাহলে পূজা গ্রহণ করেন, মনের গোপন কথা সব জানতে পারেন। ছোটখাটো সব সন্দেহই সহানুভূতি মাখা কোমল স্পর্শে দূর করেন। তারপর ডাবেরই গল্প চলল। মাদ্রাজে খুব ডাব খেয়েছিলেন, সিংহলে না কোথায় গোল্ডেন কোকোনাট খেয়েছিলেন ইত্যাদি। রাত প্রায় ৮টা হলো। এর আগে কোনোদিনই আরতির সময় বা পরে তাকে এভাবে কারোর সঙ্গে গল্প করতে দেখিনি। তাই খুব আশ্চর্যও হলাম এবং নিশ্চিত ধারণা হলো এই দরিদ্র সন্তানটিকে কৃপা করার জন্যই এই ব্যতিক্রম করলেন। বেলুর মঠে অখণ্ডানন্দজি ও বিজ্ঞানানন্দজি দুজনেই রয়েছেন। বিকেল ৪টায় মঠে গিয়ে বিজ্ঞানানন্দজিকে প্রণাম করতেই অখণ্ডানন্দ মহারাজকে প্রণাম করে আসতে বললেন। স্বামীজির ঘরের পাশের ঘরে তিনি ছিলেন। ঘরে সেবক ছাড়া কেউ ছিল না। তার সঙ্গে কথা বলছিলেন। তার একটু আমার কানে এলো, তীর্থ ধর্ম নিজে করার চেয়ে পরকে করানো আরো ভালো। বিজ্ঞানানন্দজি সেদিনই এলাহাবাদ ফিরবেন, একটু পরেই যাত্রা করবেন। একটু পরে অখণ্ডানন্দজি ঘরে ঢুকে বললেন, প্রসন্ন, তুমি এখনই যাবে? মহারাজ বললেন, হ্যাঁ মহারাজ, এবার বেরুব। অখণ্ডানন্দজি বললেন, এর মধ্যে যাবে কেন? এখন সময় অনেক আছে। বিজ্ঞান মহারাজ বললেন, সূর্য থাকতে থাকতে বেরুব। অখণ্ডানন্দজি বললেন, তোমার আবার এসব অত পালন করার দরকার কি? এখন যেও না, আমি বেরিয়ে আসি, তারপর যাবে। বলে হাসতে হাসতে অখণ্ডানন্দজি বাইরে গেলেন। সন্ধ্যার একটু আগে ফিরে বললেন, প্রসন্ন, আমি এসে গেছি, তোমার একটু দেরি করে দিলাম। বিজ্ঞানানন্দজি হাসতে হাসতে বললেন, না, এমন কিছু না, এখন যাই। অখণ্ডানন্দজি দাঁড়িয়ে থেকে তাকে মোটরে তুলে দিলেন। সকলে জিজ্ঞেস করলেন, আবার কবে আসছেন? উত্তর আগের বারের মতোই, রামের ইচ্ছা। অখণ্ডানন্দজিকে হাত জোর করে প্রণাম করলেন। তিনি হাত তুলে আশীর্বাদ জানালেন। বর্ষাকাল। বিজ্ঞান মহারাজ মঠে এসেছেন। একজন বাইরের সাধু ৭-৮টি কুমারীকে নিয়ে ঘরে ঢুকে মহারাজকে প্রণাম করে বললেন,
এরা ব্রহ্মচারিণী, মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করুন। মহারাজ রাজি হলেন না, বললেন, আমার কাছে স্পেশাল কেউ নেই, আমার কাছে সবাই সমান, আর আমার আশীর্বাদে কোনো কাজ হবে না। যদি হতো তাহলে ওদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করার আগে নিজের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতাম। আমার আশীর্বাদ করবার কি অধিকার আছে? সবই সেই ঠাকুরমা। পরে চলে গেলে যখন একা আছি আমাকে বললেন মনের আশীর্বাদ চেয়ে নেবেন। 1937 সাল, গ্রীষ্মকাল। মঠে মহারাজ এসেছেন, গেছি। কিছুকাল যাবৎ একটা কথা মনে প্রায়ই উঠছিল। মহারাজকে প্রণাম করেছি বহুবার, সোজাসুজি তাঁর পাদস্পর্শ করার সৌভাগ্য কখনো হলো না। পায়ে সব সময় মোজা পরা থাকতো। একদিন হঠাৎ আমায় বললেন, আমার মোজাটা খুলে দেবেন? আমি তো হাতে চাঁদ পেলাম। মোজা খোলার পর দেখি হাসছেন। বললেন, আমার পায়ে একটু হাত বুলিয়ে দেবেন? এত সৌভাগ্য কল্পনাও করিনি। কিছুক্ষণ পরে বললেন, থাক, হয়েছে, পায়ে যন্ত্রণা হচ্ছিল, আপনারা হাত বুলিয়ে দিতে আরাম হলো। বুঝলাম অন্তর্যামী তিনি, কেবল স্পর্শ নয়, সেবা করার অধিকারও একটু দিয়ে আমার মনোবাঞ্ছা পূর্ণ করলেন। জুলাই 1937, মহারাজ মঠে এসেছেন, গেছি। বললাম, মহারাজ, এলাহাবাদ যেতে ইচ্ছে হয়, সুযোগ হয় না। বললেন, দেখুন, সুযোগ করে নিতে হয়। Where there is a will, there is a way. একটা লোক সমুদ্র স্নান করতে গিয়েছিল, কিন্তু জলে নামতে যাচ্ছে, একটা বড় ঢেউ আসছে দেখে তাড়াতাড়ি পিছিয়ে এলো। আবার একটু পরে নামতে যাচ্ছে, আবার একটা বড় ঢেউ, আবার পিছিয়ে এলো। সমুদ্রের ঢেউও থামে না, তার আর সমুদ্র স্নানও হলো না। তাই বলছি, সংসার সমুদ্রের ঢেউ সবসময়ই চলবে, ওই ফাঁকেই কাজ সেরে নিতে হবে। বিপদ আপদ বাধা বিঘ্ন চলতেই থাকবে, ওসব উপেক্ষা করে ওরই মধ্যে কাজ সেরে নিতে হবে। হাল ছাড়লে চলবে না, অপেক্ষা করলেও চলবে না, সবই একসঙ্গে চলবে, আপনার কাজও আর বিপদ আপদ বাধা বিঘ্ন। তা না হলে বৃদ্ধার কাশিবাসের মতো হবে, শেষ পর্যন্ত যার কাশিবাস আর হলো না। আরও সব কথাবার্তা হচ্ছে, এমন সময় একজন পাশ্চাত্য মহিলা বাঙালি মেয়েদের মতো শাড়ি পরা ঘরে মহারাজকে হাঁটু গেড়ে প্রণাম করলেন। খুব হাসি খুশি, বয়স আন্দাজ 24-25। মহারাজের সঙ্গে কথা বলতে লাগলেন ইংরেজিতে। শুনলাম মহারাজের দীক্ষিতা। একটা বেল এনেছিলেন, মহারাজকে দিলেন। মহারাজ সেটি নিয়ে সমর মহারাজকে 2টি প্রসাদী আপেল দিতে বললেন। মেয়েটি খুব খুশি হয়ে হাসতে হাসতে বললেন, একটা দিলাম, 2টো পেলাম। আরও কথাবার্তার পর তিনি চলে গেলেন। নভেম্বর 1937, মহারাজ 17-18 দিন বেলুড় মঠে ছিলেন, কিন্তু শরীর খুব খারাপ থাকায় দর্শনের সৌভাগ্য বহুজনের হলেও কথা বলা নিষেধ ছিল। এমনই একদিন লাইন দিয়ে আমরা অনেকেই পরপর ঘরে ঢুকে প্রণাম করে যাচ্ছি, কথা বলা নিষেধ। আমার একটা প্রশ্ন ছিল। প্রণাম করে মহারাজ একটা প্রশ্ন বলতেই একটা আঙুল তুলে দেখিয়ে বললেন, এখানকার নিয়ম কি জানেন? কি? এই যে একটা আঙুল তুলে দেখাচ্ছি, একটি কথাও নয়, আর দর্শন এই 1 মিনিট। তবু বললাম, একটা প্রশ্ন ছিল। কিন্তু মহারাজ বললেন, একটিও কথা নয়, এই আমার একটা আঙুল দেখছেন, 1 মিনিট। কাজেই বাইরে গেলাম। আরতির পর আরো কিছুক্ষণ মঠে কাটিয়ে রাত 8টায় বাড়ি ফেরার আগে বারান্দা থেকে মহারাজকে প্রণাম করে যাব ভেবে দরজার সামনে যেতেই ডাকলেন হাতের ইশারায়, বসতে বললেন। আর কেউ নেই ঘরে। বললেন, এত রাত্রির হলো, বাড়ি যেতে ভয় করবে না? সেই ভয়ের কথা। আমি বললাম, না। আমার দিকে চেয়ে হঠাৎ বললেন, কি আর করবেন, দিনান্তে একবার তাকে ডাকলেই হবে, দয়াল ঠাকুর। একটু চুপ করে থেকে ঘাড় নেড়ে হেসে আবার বললেন, না ডাকলেও হবে।
আমি শুনে স্তম্ভিত হয়ে বসে রইলাম। দীক্ষার সময় থেকে আমার মনে ভয় ছিল, যদি সব ঠিকমতো না করতে পারি কি হবে। বুঝলাম সেই ভয় ভাঙিয়ে দেবার জন্যই এ কথা বললেন। এর আগে একদিন শ্রী শ্রী মাকে হাত তুলে প্রণাম করতে নিষেধ করে দিয়েছিলেন। বলেছিলেন, জগজ্জননী, মাথা নত করে বা সাষ্টাঙ্গে প্রণাম করবেন। এই সময়ের মধ্যে আর একদিনের ঘটনা। মহারাজের শরীর খারাপ বলে বাইরে থেকে প্রণাম করে যাব ভেবে দরজার সামনে দাঁড়াতেই ওই এসেছে, ওই এসেছে আবার বলে হো হো করে হাসতে হাসতে বললেন, আসুন, ভেতরে আসুন, বাইরে কেন? আপনিও গুলজার করুন। ঘরে কয়েকজন সাধু মহারাজ ছিলেন। একজন তার পা টিপে দিচ্ছিলেন। সব নিয়ে ৬-৭ জন হবেন। রামায়ণের কথা, শ্রী রামচন্দ্রের কথা, যীশুখ্রিস্ট মোহাম্মদের কথা বলতে লাগলেন। তাদের চেহারার বর্ণনা দিতে লাগলেন। শ্রী রামকৃষ্ণের লোক চেনার কথা বললেন। তারপর উর্বশীর কথা পারলেন হঠাৎ। উর্বশী খুব ভালো নাচতে পারেন বলেই তার নাচের ভঙ্গি দেখাতে লাগলেন। সাধুরা ও আমি হেসে লুটোপুটি খেতে লাগলাম। উচ্চ হাস্যের শব্দে ততক্ষণে আরো ২-১ জন সাধু এসে গেছেন। সবাই প্রাণ খুলে হাসছেন। ঘর ফাটিয়ে হাসির রোল উঠল। বহুক্ষণ পরে হাসি থামল। তখন আমাদের দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, কেমন হলো? এই দিনকার এই আনন্দের রেশ আমাকে ৬-৭ দিন মুশকুল করে রেখেছিল। এখনো মনে পড়লে হাসি পায়। অবাক হয়ে ভাবি, এত গুরুগম্ভীর তিনি কি করে এমন আমাদের মতো ছেলে মানুষ হয়ে এত আনন্দ দিলেন। ১৪ই জানুয়ারি ১৯৩৮, মকর সংক্রান্তি। বেলুর মঠে বিজ্ঞানানন্দজি শ্রী শ্রী ঠাকুরকে নূতন মন্দিরে বসালেন। সারাদিন প্রণাম করার সুযোগ পাওয়া গেল না। বিকালে ঘরে গেছি। যথারীতি প্রশ্ন করলেন, কি খবর, কখন এলেন? বললাম যে সকালেই এসেছি। মহারাজ বললেন, ঠাকুরের নূতন মন্দির হলো, ঠাকুরও মন্দিরে প্রতিষ্ঠিত হলেন। আমার কাজ শেষ হলো। আপনাদেরই মঠ, আপনারা আসবেন এখানে। এবার আমি চললুম। বললাম, আবার কবে আসছেন? বললেন, আর একবার আসবো, আর আসবো না। ঠাকুরের তিথি পুজোটা মন্দিরে করে যেতে হবে, সেই সময় আসবো, আর আসবো না। কথাটা তখন এমনি কথার কথা ভেবেছিলাম, কিন্তু তাই শেষে নির্মম সত্য হল। ২৭শে ফেব্রুয়ারি ১৯৩৮, রবিবার অপরাহ্ন। এলাহাবাদ হতে বিজ্ঞানানন্দজি বেলুর মঠে এসেছেন শুনে দর্শন করতে গেছি। দর্শনের সময় লক্ষ্য করলাম মহারাজের পা দুটি খুব ফুলেছে। সামনে দাঁড়াতেই ছেলে মানুষের মতো খুব জোরে বললেন, এই যে এসেছেন, কেমন আছেন? ওহে, আসছে শুক্রবার ঠাকুরের তিথি পুজো, রবিবার সাধারণ উৎসব, ওই দুদিনই আসা চাই। এখানকার পকেটমাররা আপনার পকেট মেরে নেবে, কেমন হবে? বলে খুব হাসতে লাগলেন। সবাই হাসিতে যোগ দিলাম। দুদিনই এসেছিলাম এবং আশ্চর্যের ব্যাপার, সাধারণ উৎসবের দিন সত্যিই আমার পকেটমার হলো। এরপর তার এলাহাবাদ ফিরে যাবার আগে আরো ২-১ বার এসেছি, কিন্তু দর্শন হয়নি, শরীর খুব খারাপ বলে। শেষে একদিন ঘর থেকে দর্শন দিলেন জানালার গরাদ ধরে দাঁড়িয়ে। সেই শেষ দর্শন। উদ্বোধন, ভাদ্র ও কার্তিক, ১৩৮৩।